আমার নাম সুমন। বয়স তখন মাত্র ২১ পেরিয়েছে। কলেজের শেষ বর্ষ, শেষ সেমেস্টার। পড়াশোনার পাশাপাশি টাকার জন্য ছোট্ট একটা চাকরি নিয়েছিলাম শহরের প্রান্তে একটা প্রাইভেট কোম্পানিতে। কাজটা ছিল ডাটা এন্ট্রি আর কিছু ফিল্ড ওয়ার্ক। বসের নাম ছিল আর্জুন সেন। অফিসে সবাই তাকে স্যার বলে ডাকত। আমি প্রথম যেদিন জয়েন করি সেদিন থেকেই শুনতাম আর্জুন সেন নাকি খুব স্ট্রিক্ট, কিন্তু কাজ বুঝিয়ে দেন দারুণ। বয়স তার ৪০-এর কোঠায় হবে বলে সবাই ধরে নিয়েছিল। আমিও তাই ভেবেছিলাম, কিন্তু আমি ভুল করেছিলাম, খুব বড় ভুল। সেদিন ছিল জুনের শেষ, বাইরে ঝড়ের আভাস। আমার কাজ শেষ হয়েছিল রাত 9:30টায়। সবাই চলে গেছে, শুধু আমি আর স্যার অফিসে। হঠাৎ তিনি আমাকে ডেকে বললেন, সুমন, একটা জরুরি ট্রেনিং আছে, আজই হয়ে যাওয়া দরকার, আমার সঙ্গে চলো। আমি অবাক, এত রাতে ট্রেনিং? কিন্তু বসের কথায় না বলার সাহস ছিল না। তিনি নিজেই গাড়ি চালালেন শহরের বাইরে একটা 5 তারা হোটেলের দিকে। আমার মনে হাজার প্রশ্ন, কিন্তু মুখে কিছু বলিনি। গাড়ির ভিতরটা অন্ধকার আর এসির ঠান্ডা হাওয়া। স্যার একটা শব্দ করছেন না, শুধু সিগারেটের হালকা গন্ধ আর তার পারফিউমের গভীর সুবাস আমার নাকের কাছে ঘুরছে। হোটেলে পৌঁছে লবিতে দাঁড়াতেই বুঝলাম এটা কোনো সাধারণ ট্রেনিং না। রিসেপশনে কোনো কথা না বলে স্যার সোজা লিফটের দিকে হাঁটলেন, আমি পিছন পিছন। 18 তলা, সুইট রুম। দরজা খুলতেই একটা অদ্ভুত শিহরণ খেলে গেল শিরায়। ঘরটা বিরাট, বড় জানালা দিয়ে শহরের আলো ঝিকমিক করছে। মাঝখানে কিং সাইজ বেড, একপাশে সোফা, আর এক কোণে ওপেন বাথরুম। কাঁচের দরজা, ভিতরে জাকুজি। স্যার আমাকে বললেন, বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। তিনি বাথরুমে ঢুকে গেলেন। আমি সোফায় বসে আছি, হাত পা ঠান্ডা। মনে হচ্ছে কিছু একটা হতে চলেছে, যেটা আমি এখনও বুঝতে পারছি না। মিনিট 2 পর দরজা খুলল, আর তখনই আমার পৃথিবীটা যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। যিনি বেরিয়ে এলেন তিনি আমার চেনা বুড়ো বস না। সাদা বাথরুম, ভেজা চুল, কপাল একটা চুল এসে পড়েছে, গালে হালকা খোঁচা খোঁচা দাড়ি, চোখে তো তীক্ষ্ণ যে মনে হয় আয়নার মতো আমার ভিতরটা দেখে ফেলবে। গলার লাইনটা এত সুন্দর যে আমি চোখ ফেরাতে পারছি না। আর বয়স সর্বোচ্চ 30-31। আমি যাকে 40-এ বুড়ো ভেবেছিলাম, সে আসলে আমার থেকে মাত্র 10 বছরের বড়। তিনি হাসলেন, হালকা কিন্তু ভয়ঙ্কর রকমের আকর্ষণীয় হাসি। কি দেখছ সুমন, চিনতে পারছ না? আমার গলা শুকিয়ে গিয়েছিল। কোনো মতে বললাম, স্যার, আপনি এত ইয়ং। তিনি আরও কাছে এলেন। বাথরুমের গিট একটু আলগা হয়ে গিয়েছিল, বুকের ওপরের অংশটা একটু একটু দেখা যাচ্ছিল। আমি চোখ নামিয়ে নিলাম। অফিসে আমি একটা মুখোশ পরি সুমন, সবাই যাতে ভয় পায়, কিন্তু তোমার সামনে আর পড়ে থাকতে ইচ্ছে করছে না। তিনি আমার পাশে সোফায় বসলেন, এত কাছে যে তার গা থেকে আসা সাবান আর পুরুষালী গন্ধ আমার মাথা ঘুরিয়ে দিচ্ছিল। তুমি জানো আমি তোমাকে কেন এনেছি? আমি মাথা নাড়লাম, না। তিনি হাসলেন, তোমাকে একটা সত্যি ট্রেনিং দেব, যেটা কোনো বইয়ে লেখা নেই, যেটা শুধু অনুভূতিতে শেখা যায়। আমার বুক ধকধক করছে, তবু জিজ্ঞেস করলাম, কি ট্রেনিং স্যার? তিনি আমার চোখে চোখ রেখে বললেন, কিভাবে একজন মানুষ আরেকজন মানুষের সবথেকে গোপন জায়গাটা খুঁজে বের করে, সেটা শরীরের না, মনের। আর তারপর ধীরে ধীরে সেটাকে নিজের করে নেয়। ঘরের আলোটা হঠাৎ কমে গেল, কেউ যেন ডিমার ঘুরিয়ে দিয়েছে। বাইরে বিদ্যুৎ চমকালো, আমার হাতের আঙুল কাঁপছিল। তিনি আমার হাতটা তুলে নিলেন, ঠান্ডা আঙুল, কিন্তু স্পর্শটা এত নরম যে আমি চমকে উঠলাম। ভয় পাচ্ছ? আমি মাথা নাড়লাম, না, ভয় পাচ্ছি না, কিন্তু কি হচ্ছে সেটা বুঝতে পারছি না। আজ থেকে অনেক দিন আগে তিনি ফিসফিস করে বললেন, কলেজে একটা বৃক্ষরোপণ অভিযান হয়েছিল। তুমি মনে আছে কি একটা গাছের চারা লাগিয়েছিলে? আমিও ছিলাম সেই টিমে। তুমি আমাকে দেখোনি, কিন্তু আমি তোমাকে দেখেছিলাম। সেই থেকে দেখছি। আমার শিলায় যেন বিদ্যুৎ খেলে গেল। মানে আপনি আমাকে? তিনি হাসলেন, হ্যাঁ, অনেক দিন ধরে। তুমি আমাকে ভুল বুঝেছিলে, আমিও তোমাকে ভুল বুঝতে দিয়েছিলাম, কিন্তু আজ আর না। তিনি উঠে দাঁড়ালেন। বাথরুমের গিট আরও একটু আলগা। আমি দেখলাম তার কোমরের লাইন, পেশিবহুল বুকের ছায়া। আমার গলা শুকিয়ে গেল। চলো, প্রথম লেসেন শুরু করি। তিনি আমার হাত ধরে জানালার কাছে নিয়ে গেলেন। বাইরে বৃষ্টি শুরু হয়েছে, ঝমঝম করে জল পড়ছে, শহরের আলো ঝাপসা। তিনি আমার পেছনে দাঁড়ালেন, এত কাছে
যে তার শ্বাস আমার ঘাড়ে লাগছে। দেখো, বৃষ্টির মতোই কিছু জিনিস আসে, কেউ ডাকে না, কিন্তু এসে সব ভিজিয়ে দেয়। তার হাতটা আমার কোমরে এসে থামল, হালকা চাপ। আমি কেঁপে উঠলাম। সুমন, তুমি যদি না চাও এখনই চলে যেতে পারো, দরজা খোলা। আমি কোনো কথা বলতে পারলাম না, শুধু মাথা নাড়লাম। না, যাব না। তিনি আমাকে ঘুরিয়ে নিজের দিকে মুখ করালেন, চোখে চোখ। তারপর খুব ধীরে তার ঠোঁট আমার কানের কাছে এলো। তাহলে শুরু করা যাক। আর ঠিক তখনই ঘরের লাইট পুরো নিভে গেল। অন্ধকার, শুধু বাইরের বিদ্যুতের ঝিলিক আর আমাদের দুজনের শ্বাসের শব্দ। অন্ধকারটা এত ঘন যে মনে হচ্ছে চারপাশে কালো মখমল জড়িয়ে গেছে। শুধু বাইরে বজ্রের ঝিলিকে মুহূর্তের জন্য আর্জন স্যারের মুখটা আলোকিত হয়ে উঠছে। আর সেই আলোতেই দেখতে পাচ্ছি তার চোখে কোনো তাড়াহুড়ো নেই, শুধু একটা গভীর শান্ত ক্ষুধা, যেন তিনি বহু বছর ধরে অপেক্ষা করেছেন এই মুহূর্তের জন্য। তার হাতটা এখনও আমার কোমরে, আঙ্গুলের ডগা দিয়ে খুব ধীরে ধীরে বৃত্ত আঁকছেন। শার্টের ওপর দিয়েই যেন আগুন লাগিয়ে দিচ্ছেন। আমার শ্বাস ভারী হয়ে আসছে। ভয় লাগছে এখনও। তার গলা এত কাছে যে কানের লতিতে গরম শ্বাস লাগছে। আমি মাথা নাড়লাম, কথা বলতে পারছি না। তিনি হালকা হাসলেন। ভালো, ভয় পেলেই মজা থাকে না। তারপর তিনি আমার হাতটা ধরে খুব ধীরে ধীরে নিজের বুকের ওপর রাখলেন। বাথরুমের নিচে কিছুই নেই। আমি অনুভব করলাম তার হৃৎপিণ্ডের ধুকপুকানি, খুব নিয়ন্ত্রিত, কিন্তু তার নিচে একটা ঝড় লুকিয়ে আছে, আমি বুঝতে পারছি। অনুভব করো, তিনি ফিসফিস করলেন। এটা শুধু তোমার জন্য ধুকছে, অনেক দিন ধরে। আমি চোখ বন্ধ করলাম। তার বুকের উষ্ণতা আমার হাতের তালুতে ছড়িয়ে পড়ছে। আমি জানি না কেন, কিন্তু আমার শরীর নিজে থেকেই এগিয়ে গেল। আমি তার আরও কাছে চলে গেলাম। আমাদের শরীরের মাঝে 1 ইঞ্চিও ফাঁক রইল না। তিনি আমার চিবুকটা আঙুল দিয়ে তুললেন, অন্ধকারে ঠোঁট খুঁজে নিলেন। প্রথম স্পর্শটা এত নরম, এত মিষ্টি যে আমি কেঁপে উঠলাম। তারপর ধীরে ধীরে চাপ বাড়ল। তার ঠোঁট আমার ঠোঁটের উপর চেপে বসল। আমি হালকা শব্দ করে উঠলাম। তিনি সেই শব্দটা গিলে নিলেন, জিভের ডগা দিয়ে আমার ঠোঁটের রেখা আঁকলেন। আমি নিজে থেকেই মুখ খুলে দিলাম। প্রথম চুম্বনটা যেন চলতে থাকলো অনন্তকাল। তিনি কখনো গভীরে যাচ্ছেন, কখনো আবার পিছিয়ে এসে আমার নিচের ঠোঁটটা হালকা কামড়ে ধরছেন। আমার হাত তার ভেজা চুলের মধ্যে ঢুকে গিয়েছিল। আঙুল দিয়ে চুলের গোছা ধরে টানছি। তিনি একটা নিচু গোঙানি ছাড়লেন। সেই শব্দটা শুনে আমার শরীর যেন বিদ্যুৎ খেলে গেল। হঠাৎ তিনি আমাকে কোলে তুলে নিলেন, এত সহজে যেন আমার ওজন কিছুই না। আমি চমকে তার গলা জড়িয়ে ধরলাম। তিনি হাসলেন, শান্ত, পড়তে দেব না। তিনি আমাকে বিছানায় শুয়ে দিলেন। আমি চোখ খুললাম। বাইরের বিদ্যুতে তার ছায়া দেখতে পাচ্ছি। তিনি বাথরুমের গিট খুললেন। রোবটা কাঁধ থেকে নেমে মেঝেতে পড়ল। আমি শ্বাস আটকে রাখলাম। অন্ধকারেও বোঝা যাচ্ছে যে তার শরীর যেন পাথরে কোদে বানানো, প্রতিটা পেশি স্পষ্ট, কোমরটা সরু, তারপর নিচে। আমি চোখ ফিরিয়ে নিলাম। তিনি বিছানায় উঠে এলেন আমার ওপরে, কিন্তু শরীরের পুরো ভর দিলেন না, শুধু হাত দুটো দিয়ে আমাকে চেপে ধরলেন। তার মুখ আমার বলার কাছে নেমে এলো, নাক দিয়ে গভীর শ্বাস নিলেন। তোমার গন্ধ আমি অনেক দিন ধরে স্বপ্নে পেয়েছি। তার ঠোঁট আমার গলার নিচে নেমে এলো, হালকা চুম্বন। তারপর জিভের ডগা দিয়ে একটা রেখা টানলেন। আমি কেঁপে উঠলাম। আমার হাত তার পিঠে, পেরেক দিয়ে আঁচড়ে দিচ্ছি। তিনি আরও গভীরে নেমে গেলেন। আমার শার্টের বোতাম একটা একটা করে খুলতে লাগলেন। স্যার, আমি ফিসফিস করলাম। তিনি থেমে আমার চোখে তাকালেন। আজ থেকে আর স্যার না, আর্জন বলো। আমি লজ্জায় মুখ ফিরিয়ে নিলাম। তিনি হাসলেন। তারপর আমার কানে ফিসফিস করলেন, না পারলে কিছু না বললেও চলবে, শুধু আমার নামটা মনে মনে বলো। যখন আমি তোমার ভিতরে থাকব, তখন শুধু সেই নামটা মনে করো। আমার শরীরে যেন আগুন ধরে গেল। তিনি শার্টটা পুরো খুলে দিলেন। তারপর আমার বুকের উপর মুখ নামালেন, ঠোঁট দিয়ে হালকা কামড়। আমি শব্দ করে উঠলাম। তিনি একটা হাত আমার হাতের ওপর চেপে ধরলেন, আর একটা হাত নিচে নেমে গেল আমার বেল্টের কাছে। ঠিক তখনই হঠাৎ ফোন বেজে উঠল। আমার ফোন, বিছানার পাশে। রিংটোনটা এত জোরে যে আমরা দুজনেই চমকে উঠলাম। আর্জন মুখ তুললেন, তার চোখে একটা অদ্ভুত ছায়া। আমি ফোনটা তুলে দেখলাম অজানা নম্বর।
আমি কেটে দিলাম, কিন্তু আবার বাজল। আর্জনের মুখটা হঠাৎ শক্ত হয়ে গেল। তিনি বিছানা থেকে নেমে গেলেন, বাথরোবটা তুলে পরে নিলেন। ধরো। আমি ফোনটা কানে দিলাম, ওপাশ থেকে একটা মেলি গলা। সুমন, তুমি কোথায়? কণ্ঠটা চেনা চেনা লাগছে। আমি চমকে উঠলাম। রিয়া? রিয়া, আমার কলেজের বন্ধু, বৃক্ষরোপণ অভিযানের টিমের হেড। সেই যে গাছ লাগানোর প্রোগ্রাম, সেই রিয়া। তুই কোথায়? আমি অনেকক্ষণ ধরে খুঁজছি। তুই কি জানিস, সেই গাছটা যেটা আমরা একসাথে লাগিয়েছিলাম সেটা আজ উপড়ে ফেলা হয়েছে, আর তার জায়গায় একটা বড় প্রজেক্ট হচ্ছে। আর সেই প্রজেক্টের হেড আর্জন সেন। আমি আর্জনের দিকে তাকালাম। তিনি জানালার কাছে দাঁড়িয়ে। বাইরে বৃষ্টি পড়ছে, তার মুখ অন্ধকারে দেখা যাচ্ছে না। তুই কি জানিস? রিয়া ফিসফিস করে বলল। আর্জন সেন আসলে কে? সে কখনো কলেজে পড়েনি। সে অনেক আগে থেকেই শহরে ছিল, আর তার একটা পুরনো নাম ছিল অর্জুন রায়। আমার হাত থেকে ফোনটা পড়ে যাওয়ার উপক্রম হল। আর্জন ধীরে ধীরে আমার দিকে ঘুরলেন। বিদ্যুতের আলোয় তার মুখ দেখলাম। হাসি নেই, শুধু একটা গভীর অন্ধকার দৃষ্টি। কি বলল? তিনি শান্ত গলায় জিজ্ঞেস করলেন। আমি কথা বলতে পারলাম না। তিনি কাছে এলেন, ফোনটা আমার হাত থেকে নিয়ে স্পিকার অন করলেন। রিয়ার গলা ভেসে এলো। সুমন, তুমি কোথায়? তুমি কোথায়? তুই যদি তার সাথে থাকিস এক্ষুনি চলে আয়। সে বিশ্বাসযোগ্য না। সে সে অনেকের জীবন নষ্ট করেছে। আর্জন হাসলেন, শান্ত, ঠান্ডা হাসি। রিয়া, অনেক দিন পর তোমার গলা শুনলাম। ওপাশ থেকে চিৎকার, তারপর লাইন কেটে গেল। আমি পিছিয়ে গেলাম। আপনি আপনি আসলে কে? তিনি আমার দিকে এগিয়ে এলেন, খুব ধীরে। আমি যে বলেছি আমি সেই আর্জন সেন, অর্জুন রায়। নাম তো শুধু নাম। তুমি আমাকে যে নামে ডাকবে আমি সেই হয়ে যাব। তিনি আমার কাছে এসে দাঁড়ালেন, আমার চোখে চোখ রেখে বললেন, তুমি এখনো যেতে পারো, দরজা খোলা। কিন্তু যদি থাকো তাহলে আর ফিরে যাওয়ার পথ থাকবে না। আমি তোমাকে ছেড়ে দেব না, কক্ষনো না। বাইরে বৃষ্টি আরও জোরে পড়ছে, ঘরের মধ্যে শুধু আমাদের শ্বাস। আমি কাঁপা গলায় বললাম, আমি যাব না। তিনি হাসলেন, এবার সত্যিকারের হাসি। ভালো, তাহলে দ্বিতীয় লেসন শুরু করা যাক। তিনি আমাকে আবার বিছানায় টেনে নিলেন। এবার আর কোনো বাধা নেই। বৃষ্টি এখনো থামেনি। জানালার কাঁচ বেয়ে জলের ধারা নামছে, যেন কেউ কাঁদছে নিঃশব্দে। আমি বিছানায় শুয়ে। আর্জন আমার উপর ঝুঁকে আছেন। তার চোখে এখনও সেই অন্ধকার হাসি, কিন্তু এবার তার মধ্যে একটা নতুন জিনিস মিশেছে, একটা পাগলামি, যেন তিনি আর লুকোচ্ছেন না। তার আঙুল আমার গলার ওপর দিয়ে নেমে আসছে, খুব ধীরে, যেন প্রতিটা ইঞ্চি মুখস্থ করে নিচ্ছেন। তুমি জানো সুমন, আমি প্রথম যেদিন তোমাকে দেখি সেদিন তুমি সাদা শার্ট পরেছিলে, বৃক্ষরোপণের দিন। তুমি একটা চারা হাতে দাঁড়িয়েছিলে, মাটিতে হাঁটু গেড়ে বসেছিলে। তোমার কপালে ঘামের ফোঁটা আমি দূর থেকে দেখছিলাম, আর মনে মনে বলছিলাম, এই ছেলেটাকে আমি একদিন পুরোপুরি নিজের করে নেব। আমার শরীর কাঁপছে, কিন্তু ভয়ে নয়, অন্য কিছুতে। তুমি সেদিন ছিলে? আমি কোনো মতে জিজ্ঞাসা করলাম। তিনি হাসলেন। আমি সবসময় ছিলাম, তোমার পিছনে, তোমার ছায়ার মতো। তুমি কখনো টের পাওনি। তার হাত এবার আমার বুকের ওপর, আমার নিপালের ওপর আঙুলের ডগা ঘুরছে। হালকা চাপ, আমি শব্দ করে উঠলাম। তিনি আমার মুখের ওপর ঝুঁকে এলেন। শশ, চুপ, এখনো অনেক পথ বাকি। তিনি আমার প্যান্টের বোতাম খুললেন, জিপার নামালেন। আমি চোখ বন্ধ করে ফেললাম। লজ্জায়, উত্তেজনায়, ভয়ে সব মিশে গিয়েছে। তার হাত আমার তলপেটে, তারপর আরও নিচে। আমি কেঁপে উঠলাম। তার আঙুলের স্পর্শে আমার শরীর যেন বিদ্যুতের শক খেল। এই যে, তিনি ফিসফিস করলেন, এটাও আমার জন্যই এত উত্তেজিত, তাই না? আমি কোনো উত্তর দিতে পারলাম না, শুধু একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তিনি আমার প্যান্টটা পুরোপুরি খুলে দিলেন। এখন আমি শুধু আন্ডারওয়্যারে। তিনি আমার পায়ের মাঝে বসলেন, আমার দুটো হাঁটু আলতো করে আলাদা করে দিলেন, তারপর মাথা নামালেন। আমি চমকে উঠলাম।
আটজন। না, কিন্তু তিনি শুনলেন না। তার গরম শ্বাস আমার সবচেয়ে স্পর্শকাতর জায়গায় লাগল। তারপর ঠোঁটের স্পর্শ, হালকা চুম্বন। আমার হাত বিছানার চাদর আঁকড়ে ধরল। আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না। ঠিক তখনই তার ফোন বাজল। তিনি থেমে গেলেন, মুখ তুললেন। তার চোখে একটা ঝড়। তিনি বিছানা থেকে নেমে গেলেন, ফোনটা তুলে কানে দিলেন। কোনো কথা বললেন না, শুধু শুনলেন। তারপর ফোনটা ছুঁড়ে ফেলে দিলেন দেওয়ালে। ফোনটা ভেঙে গেল। আমি উঠে বসলাম। কি হয়েছে? তিনি আমার দিকে তাকালেন, চোখ লাল। রিয়া, সে পুলিশে খবর দিয়েছে। আমার হৃৎপিণ্ড থিমে যাবার মতো হলো। মানে? তিনি হাসলেন, তবে এবার হাসিতে কোনো উষ্ণতা নেই। আমি তো বলেছিলাম আমার পুরনো নাম অর্জুন রায়। সেই নামে আমার বিরুদ্ধে কয়েকটা কেস আছে, পুরনো, কিন্তু এখনও বন্ধ হয়নি। রিয়া সেগুলো খুঁজে বের করেছে। আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম, কি কি কেস? তিনি আমার কাছে এলেন, আমার চুল ধরে মুখ তুললেন। তুমি সত্যিই জানতে চাও? আমি মাথা নাড়লাম। তিনি আমার কানের কাছে ফিসফিস করলেন, আমি একজনকে ভালোবেসেছিলাম অনেক দিন আগে। সে আমাকে ছেড়ে চলে গিয়েছিল। আমি তাকে ফিরিয়ে আনতে চেয়েছিলাম, কিন্তু সে আর ফেরেনি। তারপর থেকে যাকে আমি ভালোবাসি তাকে আর ছাড়ি না, কখনো না। আমার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। তুমি তাকে কি করেছিলে? তিনি হাসলেন। কিছু না, শুধু তার জায়গায় তার স্মৃতিটাকে নিজের করে নিয়েছিলাম চিরকালের জন্য। আমি পিছিয়ে যেতে গেলাম, কিন্তু তিনি আমার কোমর ধরে টেনে নিলেন। ভয় পাচ্ছ? এখন ভয় পেলে চলবে না সুমন। তুমি ইতিমধ্যে আমার ভিতরে ঢুকে গেছো, আর বেরোতে পারবে না। তিনি আমাকে আবার শুইয়ে দিলেন। এবার আর কোনো নরম ভাব নেই, শুধু দখল করার তীব্র ইচ্ছা। তার ঠোঁট আমার গলায়, দাঁতে কামড়। আমি চিৎকার করতে গেলাম, কিন্তু তিনি আমার মুখ চেপে ধরলেন। চুপ। আজ রাতটা আমার, পুরোটা। তার হাত আমার শরীরের সব জায়গায়, যেন তিনি আমাকে মুছে দিয়ে নতুন করে লিখছেন। আমি আর প্রতিবাদ করতে পারছি না। আমার শরীর তাকে চাইছে। মন ভয় পাচ্ছে, কিন্তু শরীর তার কাছে আত্মসমর্পণ করেছে। কয়েক মিনিট পর তিনি আমার ওপর থেকে উঠলেন। আমি নিস্তেজ হয়ে পড়ে আছি। তিনি জানালার কাছে গিয়ে দাঁড়ালেন। বাইরে পুলিশের সাইরেনের আওয়াজ শোনা যাচ্ছে, দূর থেকে, কিন্তু ক্রমশ কাছে আসছে। তিনি ফিরে তাকালেন। ওরা আসছে, কিন্তু আমি যাব না। আমি তোমাকে নিয়ে যাব। আমি উঠে বসলাম। কোথায়? তিনি হাসলেন। যেখানে কেউ আমাদের খুঁজে পাবে না, যেখানে শুধু তুমি আর আমি, চিরকাল। তিনি আমার হাত ধরে টানলেন। আমি দাঁড়ালাম। আমার শরীরে আর কোনো কাপড় নেই। তিনি আমাকে একটা কালো ওভারকোট পরিয়ে দিলেন, নিজেও একটা পরলেন। চলো। আমরা দরজার দিকে এগোলাম, কিন্তু ঠিক তখনই দরজায় ধাক্কা পড়ল। পুলিশ, দরজা খোলো। আরিয়ান আমার কানে ফিসফিস করলেন, ভয় পেও না, আমি আছি। তিনি আমার হাত শক্ত করে ধরলেন। তারপর দরজার পাশের দেওয়ালে একটা গোপন বোতাম টিপলেন। দেওয়াল সরে গেল। একটা গোপন প্যাসেজ, অন্ধকার। আমরা ভিতরে ঢুকে গেলাম। দেওয়াল আবার বন্ধ হয়ে গেল। পিছনে পুলিশের চিৎকার, কিন্তু আমরা আর শুনতে পাচ্ছি না। আমরা হাঁটছি অন্ধকার করিডোরে, শুধু আমাদের পায়ের শব্দ। আরিয়ান আমার কানে বললেন, তুমি এখন আমার, পুরোপুরি। আর কেউ তোমাকে ছুঁতেও পারবে না। আমি কিছু বললাম না, শুধু তার হাত আরও শক্ত করে ধরলাম। অন্ধকার করিডোরটা যেন শেষ হতে চায় না। আমার হাত আটজনের হাতে। তার আঙুল আমার কবজির ওপর এত শক্ত যে ব্যথা লাগছে, কিন্তু আমি ছাড়াতে চাইছি না। আমার পায়ে কোনো জুতো নেই। ঠান্ডা মেঝেতে পা পড়ছে, কিন্তু আমি আর ঠান্ডা অনুভব করছি না। আমার শরীরের ভেতরে যে আগুন জ্বলছে, সেটা সব কিছু গরম করে দিয়েছে। কয়েক মিনিট হাঁটার পর একটা দরজা এলো। আটজন চাবি বের করে খুললেন। ভেতরে ঢুকতেই আলো জ্বলে উঠল। একটা আন্ডারগ্রাউন্ড ফ্ল্যাট, বিরাট, সাদা কালো ইন্টিরিয়র, মাঝখানে একটা গোলাকার বেড, দেওয়ালে আমার ছবি, শত শত ছবি। কলেজের দিন থেকে শুরু করে গত সপ্তাহ পর্যন্ত আমি যেখানেই গিয়েছি তিনি ছিলেন। আমি হাসছি, পড়ছি, ঘুমোচ্ছি, বৃষ্টিতে ভিজছি, সব ছবি। আমি থমকে দাঁড়ালাম। এসব কবে থেকে? তিনি পিছন থেকে আমাকে জড়িয়ে ধরলেন, চিবুকে ঠোঁট ঠেকালেন। 3 বছর ধরে, যেদিন তুমি প্রথম গাছের চারা হাতে নিয়ে মাটিতে হাঁটু গেড়ে বসেছিলে, সেদিন থেকে। তিনি আমাকে ঘুরিয়ে নিলেন। তুমি ভাবো আমি পাগল, কিন্তু ভালোবাসা যখন এত গভীর হয়, তখন সে সীমা ছাড়িয়ে যায়। আমি তোমাকে শুধু চাইনি, আমি তোমাকে দরকার ছিল,
প্রতিটা শ্বাসে। আমি কথা বলতে গেলাম, কিন্তু তিনি আমার ঠোঁটে আঙুল রাখলেন। এখন আর কোনো প্রশ্ন নেই, শুধু আমরা দুজন। তিনি আমাকে কোলে তুলে নিলেন, বেডে শুইয়ে দিলেন। এবার আর কোনো তাড়াহুড়ো নেই, যেন তার কাছে সময় আছে অনন্তকাল। তিনি আমার উপর ঝুঁকলেন, আমাদের শরীর এক হয়ে গেল, ধীরে, খুব ধীরে, যেন প্রতিটা সেকেন্ডকে তিনি চিরকালের জন্য মুখস্থ করে নিচ্ছেন। আমার শরীরের ভিতরে তিনি প্রবেশ করলেন। আমি চোখ বন্ধ করলাম। ব্যথা ছিল, কিন্তু তার চেয়ে বেশি ছিল একটা অদ্ভুত পূর্ণতা, যেন আমি একটা দিন অসম্পূর্ণ ছিলাম। তিনি আমার কানে ফিসফিস করলেন, বলো আমার নাম। আমি কাঁপা গলায় বললাম, আর্জন। তিনি আরও গভীরে গেলেন। আরেকবার। আমি চিৎকার করে উঠলাম, আর্জন! তিনি হাসলেন, তার গতি বাড়ল। আমরা দুজনেই হারিয়ে গেলাম। বৃষ্টির শব্দ, পুলিশের সাইরেন, পৃথিবীর সব কিছু মুছে গেল, শুধু আমাদের শ্বাস আর শরীরের ছন্দ। অনেকক্ষণ পর তিনি আমার পাশে শুয়ে পড়লেন। আমি তার বুকে মাথা রাখলাম। তার হৃৎপিণ্ডের শব্দ শুনছি। তিনি আমার চুলে বিলি কাটছেন। এখন তুমি আমার, পুরোপুরি। কেউ আর তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আমি চুপ করে রইলাম। হঠাৎ তার ফোন বাজল, একটা পুরনো ফোন। টেবিলে ছিল, তিনি উঠে ধরলেন। কথা বললেন না, শুধু শুনলেন। তারপর ফোনটা আমার দিকে এগিয়ে দিলেন। তোমার জন্য? আমি কানে দিলাম। রিয়ার গলা কাঁপছে। সুমন, তুই যদি এখনো বেঁচে থাকিস, শোন, আর্জন সেন, সে কাউকে ছাড়ে না। সে যাকে ভালোবাসে তাকে নিজের সঙ্গে নিয়ে যায়, নিচে, মাটির নিচে, যেখানে আমাদের সেই গাছের শেকড় ছিল। আমি চমকে উঠলাম। মানে? রিয়া কাঁদছে। সেই গাছের নিচে ৩ জনের দেহ পাওয়া গেছে। ৩ জনই তার পুরনো প্রেমিক। তারা সবাই নিখোঁজ হয়েছিল, কিন্তু আজ খোঁড়ার সময় পাওয়া গেছে। তুই পালা সুমন। ফোনটা আমার হাত থেকে পড়ে গেল। আর্জন আমার দিকে তাকিয়ে হাসছেন। তুমি এখন বুঝেছ আমি কাকে বলি চিরকালের জন্য নিজের করে নেওয়া? আমি পিছিয়ে গেলাম, বিছানা থেকে নামতে গেলাম, কিন্তু তিনি আমার কোমর ধরে টেনে নিলেন। কোথায় যাচ্ছ প্রিয়? আমাদের গল্প এখনো শেষ হয়নি। আমি চিৎকার করলাম, কিন্তু এত গভীরে কেউ শুনতে পাবে না। তিনি আমাকে জড়িয়ে ধরলেন, আমার গলায় একটা ইঞ্জেকশনের মতো কিছু ঢোকালেন। শশ, ঘুমো। যখন ঘুম ভাঙবে তখন আমরা একসঙ্গে থাকব, চিরকাল, মাটির নিচে, যেখানে কোনো বৃষ্টি, কোনো পুলিশ, কোনো দিন আসে না। আমার চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে। শেষ যে ছবিটা দেখলাম, তিনি আমাকে চুম্বন করছেন আর ফিসফিস করছেন, ভালোবাসি সুমন, চিরকাল। তারপর অন্ধকার। 1 মাস পর শহরের খবরে এসেছিল, কলেজ ছাত্র সুমন নিখোঁজ। শেষ দেখা গিয়েছিল বস আর্জন সেনের সঙ্গে। আর্জন সেনও আর খুঁজে পাওয়া যায়নি। আর সেই পুরনো বৃক্ষরোপণের জায়গায় নতুন গাছ লাগানো হয়েছে, যে গাছের শেকড় মাটির গভীরে নেমে গেছে, অনেক গভীরে। কেউ জানে না সেই শেকড়ের নিচে এখনও 2টো শরীর একে অপরকে জড়িয়ে আছে, চিরকালের জন্য। গল্প শেষ, নাকি এটা শুধুই শুরু? তুমি যদি কখনো বৃষ্টির দিনে একা হাঁটো আর কেউ পিছনে এসে তোমার কাঁধে হাত রাখে, তাহলে পিছনে তাকাবে না, কারণ কিছু ভালোবাসা কখনো ছাড়ে না। ডেড প্ল্যান্ট ট্রি। ধন্যবাদ যে আমার সঙ্গে এত দূর এসেছ। তোমার শরীরে এখনও শিহরণ লাগছে, তাই না? ডেভিল ফেস। আবার কোনো গল্প চাইলে শুধু বলো, আমি তৈরি।